সকাল সকাল হাঁটতে বের হয়েছে রওনাক, রামিম ও ছোট চাচা ইশতিয়াক। বাড়িতে থাকলে মাঝে মাঝে এভাবে সকালে বেরিয়ে পড়ে হাঁটতে। ছুটির দিন হলে তো কথাই নেই, কোনো দরা বাঁধার সময় থাকে না, যত খুশি ঘোরাফেরা। তিনজনের সম্পর্ক বন্ধুত্ব মতো। ইশতিয়াক বয়স 38-এর কোঠায়, পেশায় একজন ব্যাংকার। বিয়ে করেছে আরো দুইজন যমজ ছেলে মেয়ে, ইয়ান আর ইয়াস। তাদের বয়স 10 বছর। রামিম পারিবারিক ব্যবসা দেখাশোনা করে চাচা ও বাবার সাথে। বয়স 29, বিয়ে করেছে, কোনো সন্তান নেই। ইশতিয়াক, কি ভাবলি? কি নিয়ে? তোমার বয়সের কথা বলছে কাকাই। ওহ, বুঝতে পারছি না কি করব। কাল সিরাতের সাথে কথা হলো, ও আছে দোনাচলে। কি বুঝতে পারছে না হয়তো। মেজো কাকা কাকি হয়তো ওকে চাপ দিচ্ছে। আর বলো না সেদিন কাকি কি ঝাড়টাই না দিছে মেয়েটাকে, যেন ওই সমস্যাটা ও নিজে তৈরি করেছে। ইশতিয়াক, খারাপ লাগে মেয়েটার মুখের দিকে তাকাতে। দেখ, যা করবি ভেবে চিন্তে করবি। ও ছোট, চাপে পড়ে বড়রা যা বলবে মেনে নিবে। তুই তো বুঝদা, তুই ওর দিকটা দেখিস। বাবা বারবার শুধু জিজ্ঞাসা করে কি করব, ভালো লাগে না কিছু। এই বয়সে এসে বাচ্চা আছে আমার একটা, এখন যদি এই তালবাহানা করে। তা কিছু, তুমি কি সারা জীবনে সিঙ্গেল ফাদারের তকমা নিয়ে ঘুরবা? নাবিল বড় হচ্ছে, ওর একজন মায়ের দরকার। তাই বলে সিরাত এটুকু বাচ্চা, ও এক বাচ্চা আর এক বাচ্চার মা হবে? মেয়েদের মা হতে বয়স লাগে না। এভাবে গল্প আড্ডার মধ্য দিয়ে তারা বাড়ির দিকে চলে আসে। বসার ঘরে বাড়ির বড় কর্তারা চা খাচ্ছে, আর ছুটির দিন হয়ে সবাই বাড়িতেই আছে। খাবার টেবিলের দৃশ্য আজ ভিন্ন। বাহারি সব খাবারের ভর্তি টেবিল। তারা তিনজন বাড়ির চৌকাঠ পেরোতে জ্বরের বেগে কেউ এসে জড়িয়ে ধরে ইশতিয়াকের কোমর। কি গো ছোট শিকদার, আজ এত সকাল সকাল? নাবিল, ছোট দাদু কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কাল এসে তোমাকে দেখিনি, এসে পরে তুমি আমার সাথে দেখাও করনি। জানো কত মিস করেছি তোমাকে। এটা কিন্তু খুবই দোষের কথা। তোমার সাহস কত, তুমি নাবিল বাবুর সাথে দেখা করনি? তোমাকে তো পানিশমেন্ট দেওয়া উচিত। বলে সে কোলে তুলে নেয় নাবিলকে। 9 বছরের নাবিল বাড়ির সকলের চোখের মনি। তবে সে ছোট দাদুকে সবার চেয়ে একটু বেশিই ভালোবাসে, কারণ সে নাবিলের সাথে সব কথা শোনে। তাকে কেউ বকলে ছোট দাদু তাকে বকে দেয়, তার রাগী বাবাকেও বকে দেয়। হাত বাড়িয়ে রওনাক ছেলেকে নিজের কোলে নেয়, বলে, তুমি দাঁত ব্রাশ করেছো বাবা? হ্যাঁ বাবা। এখন তুমি ফ্রেশ হয়ে এসো, ক্ষুধা পেয়েছে, খাবো। তুমি খেয়ে নাও দাদুদের সাথে, বাবার একটু সময় লাগবে। না, তুমি এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। রৌনক নাবিলকে নামিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। ছেলে তাকে ছাড়া কখনোই খেতে চায় না, তাই সে দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিং এ চলে আসে। ইতিমধ্যে বাড়ির সকলেই হাজির। সবার মাঝে সিরাতকে দেখে সে জিজ্ঞেস করে, পায়ের ব্যথা কমেছে? শেরে ভেঙে আসলে কেন? রাতে জ্বর এসেছিল? সিরাত, না ভাইয়া, জ্বর আসেনি, ব্যথা আছে, কিন্তু তেমন সমস্যা হচ্ছে না। খাওয়ার পরে ব্যথার ওষুধ খেয়ে নিবে। সবাই খাওয়ায় মনোযোগ দেয়। নাবিল এখানে এসে অনেক খেলার সঙ্গী পেয়েছে। ইয়ান, ইয়াস আরো আশেপাশের কিছু বাচ্চা আছে, তাই খাওয়ার মাঝে তাড়াহুড়ো করছে। কেননা খাওয়া শেষে তারা বাড়ির পেছনে বাগানে যাবে খেলতে। রনব ছেলের এমন তাড়াহুড়ো দেখে আর চোখে তাকায় তার দিকে। বলো, কোনো সমস্যা হচ্ছে খেতে? না বাবা, কোনো সমস্যা নেই। তাহলে তাড়াহুড়ো করছো কেন? শান্ত হয়ে বসে খাও। এখানে এসে একটু বেশি দুষ্টুমি করছো তুমি। সব কাজে তোমার অনিয়ম করছো। বাড়ির এরিয়ার বাইরে যেতে না দেখি যেন। বাবার কথায় দমে যায় না। খুবই নিচু স্বরে পাশে বসা ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলে। তার মধ্যে বাচ্চাদেরও আত্মসম্মান রয়েছে। বসায় বসে তাদের বকাঝকা করলে তাদের মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে। নাবিলকে সে বকে কম, বুঝায় বেশি। আর বকলেও তা একান্তে কারোর সামনে না। এদিকে সিরাতের মা তার পায়ে রেহেম দশা দেখে রেগে যায়। মেয়েটা তার কথা, আচার আচরণ শান্তশিষ্ট হলে চলাফেরা কাজে কর্মে ভীষণ চটপটে। তাই প্রায়শই এসব দুর্ঘটনার শিকার হতে হয় সে। বেগম সিরাতের মা, চোখ কই থাকে তোর? বয়সের ভার হয়েছে, বুদ্ধি মতে ধার হয় না কেন? দেখে শুনে চলা যায় না? মিথিলা, রামিমের স্ত্রী, আম্মা, এত লোকজনের মাঝে এভাবে বকাবকি করো না। ভাইয়ারা তো আছে এখানে, কিভাবে? সে বোধ যদি তোমার ননদের হতো, তাহলে তো কাজকর্ম করার আগে ভেবে চিন্তে করতো। ওর এসব
নিবর্দের মতো কাজের জন্যই একটা বিয়ে ভাঙলো, এবার এটাও যাক ভালোই হবে, যত জ্বালা সব আমার। বলে সে ডাইনিং রুম ত্যাগ করে ঘরে চলে যায়। কথাগুলো নিচু স্বরে বলাতে কথাগুলো কেবল চেয়ারে বসে সিরাত ও তার পাশে দাঁড়ানো মিথিলার কানে গিয়েছে। অন্যরা নিজ নিজ বার্তায় ব্যর্থ ছিল। সিরাত কোনো রকম ২-৪ লোকমা খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে। সিরাতকে উঠতে দেখে পাশা বসা তার দিকে তাকায়। বোনের মুখ দেখেই বুঝে নেয় মা কিছু বলেছে তাকে। কিছু জিজ্ঞেস করবে তার পূর্বে স্ত্রী মিথিলা চোখে ইশারায় চুপ থাকতে বলে। আরাফাত সিরাতের বাবা, কি হলো? ও চলে গেল যে? কিছুই তো খেলো না। বাবা, ওর শরীরটা একটু খারাপ, তাই খায়নি। আমি পরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আরাফাত সাহেব আর কিছু বললেন না। ছোট নাবিল সে এত সময় সবটাই পরোক্ষরে দেখছে। সব না বুঝলেও সিরাতের মুখ ভার দেখে বুঝেছে তার ফুপির শরীর খারাপ। এসে থেকে এখন পর্যন্ত তার সাথে ঝগড়া করেনি, তাই তার মনটাও ভালো নেই। তাই সে খাওয়া শেষ করে উঠে সোজা যায় সিরাতের ঘরে। দরজা ছাপানো থাকায় টোকা দেয়। তার বাবা বলেছে কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরতে না বা কারো ঘরে প্রবেশ করতে হয় না। দরজায় টোকা শুনে জানালার ধারে বসে সিরাতের ধ্যান ভঙ্গ হয়। সে ভেতরে আসার অনুমতি দেয়। সিরাত দেখে ছোট্ট নাবিল গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসছে। ২ হাত কোমরে বেঁধে সিরাতকে বলে, মিশু পুপ্পি, তুমি খাবার না খেয়ে চলে আসছো কেন? সিরাত, তোরে বলবো কেন? তোর জেনে কি লাভ? তোমার এত বড় শরীর, সেটা সালাতেই তো পেট ভরে খেতে হবে। তা যদি না খাও তুমি তো অসুস্থ হয়ে যাবে। এরপর ডাক্তার ইঞ্জেকশন দিলে বুঝবে মজা। খুব মজা, তাই না? হুম। তুমি ইঞ্জেকশন নিয়ে কাঁদবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, মজা না? তা কথা বাদ দাও। তুমি বলো খাওনি কেন? শরীর ভালো লাগছে না তাই। জ্বর তোমার? কই দেখি। নাবিল হাত বাড়িয়ে কপাল ও গলা চেক করে। হালকা জ্বর, তাই মুখে রুচি নেই। দাও বাবাকে বলি তোমাকে ওষুধ দিতে, খেলে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। রাখ তোর ডাক্তারি। ডাক্তারের সাউন্ড ডাক্তারি করতে আসছে। শোনো, বিকেলে এক জায়গায় যাব, যাবি আমার সাথে? তোমার সাথে গেলে আমার লাভ? এটুকু বয়সে লাভ ক্ষতির কি বুঝিস তুই? যাবি কিনা বল? যাবো, কিন্তু শর্ত আছে। কি? আইসক্রিম খাওয়াতে হবে। ছি নাবিল, তোর বাপ না একজন ডাক্তার? তার ছেলে হয়ে ঘুষ খাবি তুই? তোর বাপকে বলি। চুপ থাকো তুমি, বাবাকে বললে ভালো হবে না কিন্তু। যা, বলবো না, আইসক্রিমও খাওয়াবো। যাবি কিন্তু। আর এটা কিন্তু টপ সিক্রেট, কাউকে বলবি না। আচ্ছা, বলবো না। তুমি এনাকে বাদ দিয়ে আমাকে নিচ্ছ? ওই দুইটা পেট পাতলা, সব বলে দেয়। শোন, বিকেলে ঘুমায় যাস না, রেডি হয়ে থাকিস। আমি সিগন্যাল দিতেই বাড়ির বাইরে চলে যাবি, বাগানের দিকে থাকিস। আচ্ছা? কিন্তু বাবাকেও বলবো না? না, হয় যা, গিয়ে বল তো বাপকে। তোর কানও ছিঁড়বে, সাথে আমারটাও। আচ্ছা, বলবো না। নাবিল বেরিয়ে আসে সিরাতের রুম থেকে। বের হতে বাবাকে সামনে দেখে একটু থতমত খায়। রওনক জিজ্ঞেস করে, এখানে কি করো? মিশুকে দেখতে এসেছিলাম, ও অসুস্থ তো তাই। তো কি দেখলি, মিশু সুস্থ? হুম, কিন্তু কম সুস্থ। চেক করে দেখলাম হালকা জ্বরও আছে, তাই মুখে রুচি নেই। তুমি একটু ওকে ওষুধ দিও তো। কিছু খেতে পারছে না, সুস্থ না থাকলে তো বিকেলে যেতেও পারবে না। কোথায় যাবে? বাবা, আমি। রুমের বাইরে কথাবার্তা শুনে বেরিয়ে আসে সিরাত। এসে এমন মুখ ফসকে কথা শুনে ঘাবড়ে যায়। সাথে নাবিলকে টেনে নিজের কাছে এনে বলে, আরে ভাইয়া, বাগানে যাওয়ার কথা বলছো? আপনি যান, আপনাকে চিন্তা করতে হবে না, আমি এখন সুস্থ। আপনি চিন্তামুক্ত থাকে। চিন্তা কে করছে? আমি কেন তোমার চিন্তা করতে যাব? এমন মুখের উপর কথা শুনে অপমান লজ্জা পায় সিরাত। পরিস্থিতি সামাল দিতে গলা খাঁকড়ি দিয়ে বলে, হ্যাঁ তাই তো। নাবিল, চল, কথা আছে তোর সাথে। আপনি যান ভাই, হ্যাঁ, বলে বোকা বোকা হেসে নাবিলকে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। নাবিল এত সময় না বুঝলো, যখন বুঝলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। সামনে সিরাত ফুঁসছে। নাবিল হেসে বলল, মিশু, রাগ করো না, আমি বুঝতে পারিনি। এবং মুখ ফুসকে যাবে। তা বুঝবি কেন? এখনই দিচ্ছি লি সব নষ্ট করে। যদি বলে দিতে আমরা বাইরে যাব, আর এ কথা বাড়ির অন্যদের কানে গেলে আমাকে কত কি বলতো জানিস? একে তো পায়ের এই অবস্থা, তার উপর বিয়ের ঝামেলা। লাস্টের কথাটুকু বিড়বিড় করে ফেলে। তারপর আবার নাবিলের দিকে তাকিয়ে বলে, শোন, মুখে সুপার গ্লু লাগিয়ে নে, যেন কথা কোনোভাবেই মুখ ফসকাতে না পারে। যদি এ কথা কারো কানে যায়, নাবিল, তুই শেষ। আরে প্যারা নাই মিশু, এই কথা কেউ জানবে না। হয় তুই তো বড় প্যারা, যা এখন সময় মতো চলে আসিস। নাবিল বেরিয়ে যায় ঘর থেকে। সিরাজ যাবে তার বান্ধবীর বাড়ি। সেই এই বিপদে
আর কাউকে ভরসা করতে পারছে না। তাই শেষ ভরসা তার প্রিয় বান্ধবী ইলা, তার থেকে পরামর্শ নিতে যাবে সে। প্ল্যান মোতাবেক বিকেলে সবার চোখে ফাঁকি দিয়ে চলে যায় নাবিল ও সিরাত, দুজন রিকশা ডেকে পড়ে তাতে। ইলার বাসায় যেতে সময় লাগে প্রায় 30 মিনিট মতো। বাসায় পৌঁছে ভাড়া মিটিয়ে যায় বাসার ভেতরে। নাবিল ভেবে পাচ্ছে না মিশু এখানে কেন এনেছে তাকে। তার এত ভেবে কাজ নেই, তাকে আইসক্রিম দেওয়া হবে, এতেই সে খুশি। ইলা সিরাত ব্যালকনিতে বসে আছে, নাবিল রুমে আছে। বসে বসে সিরাতের ফোনে গেম খেলছে। ইলা, এবার বল সমস্যা কি? দোস্ত, আব্বু আমার বিয়ে ঠিক করেছে আবার। ইলা অবাক হয়, 2 দিন আগে বিয়ে ভাঙলো, এর মধ্যে আবার? বলিস কি, এত তাড়াতাড়ি? পাত্র ফেলো কই? পাত্র তো বাড়িরই ছিল। মুখ গোমড়া করে বলে, বাড়িতে কে আবার? একে তো তোর ভাই, তোর 2টা ফুফাতো ভাই, শুনছি তারও তো প্রেমিকা আছে। তাহলে কে? ভাবতে থাক, আরো আছে। উম আর কে তো আছে? ওই বড় ভাই যার বউ নেই। একটা ছেলে আছে না, মেয়ে যেন? তোর সাথে যে পুচকে আইটেম আসলো, ওইটা কে রে? ভাইয়ের ছেলে, বিয়ে হলে হবে নিজের ছেলে। কি কিসব বলতেছিস? আরে ওই আইটেমটার বাপের সাথেই বিয়ে দিবে। দূর, আমার মাথা ঘুরতেছে আমার। তুই বাপের বিয়েতে ভাঙতে ছেলেকে সাথে নিয়ে আসছিস? তো কি করব? আর কাউকে পাইনি, এবার বল কি করব? তার সাথে কথা বলছিস? সে রাতে সব ঘটনা খুলে বলেন। দেখ, মেয়েটা সারা জীবনের একটা বিষয়, চমা কথাতে কিছু যায় আসে না, সিদ্ধান্ত তোর। আমি শুধু উপায় বলতে পারি, কিছু পরামর্শ দিতে পারি, বাকিটা তোর বিষয়। তুই তাকে ছোট থেকে চিনিস, জানিস তার বিয়ে সংসার সবই দেখছিস, কেন ডিভোর্স হয়েছে তাও জানিস। যদি মনে হয় মানুষটা ভালো, তার সাথে এক জীবন পাড়ি দেওয়া যায়, তবে আমি বলবো বয়সটা কোনো বিষয় না। জাবেরের তো বয়স কম ছিল, কি করলো শেষে? তাই বলি কি, নিজে নিজে বালিশে মাথা নিয়ে চিন্তা কর, মন কি বলে শোন। যদি মনে হয় সন্তান সমেত মানুষটাকে গ্রহণ করা, তাহলে আমি তোর পাশে আছি, আর যদি না পারিস তাও আমি পাশে থাকবো। ছেলেটা তো দেখলাম যথেষ্ট ভদ্র, বাকিটা থাকিস তুই জানবি। এবার দেখ কি করবি, আমার কথা তো আমি বললাম। সিরাত ভাবনায় পড়ে যায়। আরো কিছু সময় গল্প করে তারা বেরিয়ে আসে রিক্সা ঠিক করে বাসার উদ্দেশ্যে। তখনই বেঁকে বসে নাবিল বলে, এই মিশু, তুমি তো বললে আইসক্রিম খাওয়াবে, তাহলে বাসায় যাচ্ছ কেন? সরি রে, ভুলে গেছিলাম। এই তোরে এখানে এনে কত কি খাওয়ালাম, তাও আইসক্রিমের ভূত নামেনি। চল মামা, চলেন, সামনে কোনো মোড় দোকান পেলে দাঁড়াবেন। একটা বড় দোকানের সামনে এসে রিক্সা থামতে তারা ভাড়া মিটিয়ে দোকানে ঢুকে আইসক্রিম নিবে। বের হতে যাবে, তখনই দেখে দরজা থেকে দোকানে ঢুকছে রওনাক শিকদার। ওদিকে তাকে দেখে 2 শিকদারের প্রাণ যায় যে অবস্থা। যদি দেখে নাবিলের হাতে আইসক্রিম, তাহলে বাবা তাকে পিটিয়ে পিটিয়ে চাল তুলবে। আর সিরাত কেন নাবিলকে নিয়ে এসেছে তার জন্য তার চামড়াও তুলবে। দুজনে কোনো রকম দোকানের এক কোনায় সেলফের পিছনে লুকায়। সিরাত বলে, তোর জন্য হলো সব, কি দরকার ছিল এখানে আসার? বাড়ি গেলে তো বেঁচে যেতাম। প্রতিবাদ করে নাবিল বলে, ইস, নিজের বেলায় সব ঠিক, অন্যের বেলায় সব দোষ। বাইরে আসার কথা কে বলেছে? আমি? চুপ থাক, ধরা খেলেই এই জনমের মতো আইসক্রিম খাইয়ে দেবে দুজনকে। তোর বাপের রেকর্ড তো আবার মেলা ভালো। দুজন চুপ হয়ে যায়, নজর তাদের সামনের অপেক্ষা করছে। রনক শিকদারে চলে যায়। এরই মাঝে নাবিলের ঘাড়ে হাত রাখে কেউ। ভয়ে ছোটে নাবিল চিৎকার করে ঘুরে তাকায়। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করুন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।